ঢাকা থেকে হঠাৎ এমন একটি খবর সামনে এলো যা শোনার পর প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি। কেউ কেউ হেসে উড়িয়ে দিয়েছেন, কেউ বা ভেবেছেন এটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কোনো গুজব বা ফেক নিউজ। ৭১-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি অস্ত্র হাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি কিনা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে। তাও আবার চুপি চুপি নয়, সরাসরি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে। রাজনীতির মাঠে এর চেয়ে বড় চমক আর কি হতে পারে। গত সপ্তাহে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন নামটি রাজনৈতিক সচেতন মানুষের কাছে অপরিচিত নয়। টকশোতে তার সেই তেজোদীপ্ত কণ্ঠস্বর, সংসদে তার সেই ঝাঁঝালো বক্তব্য সবই মানুষের মনে আছে। কিন্তু সেই মানুষটি যখন জামায়াতে ইসলামীর দরজায় এসে দাঁড়ালেন, তখন পুরো দেশ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন একজন বীর মুক্তিযোদ্ধা জামায়াতে যোগ দিলেন, এর পেছনের আসল রহস্য কি, এবং এই ঘটনাটি কি বাংলাদেশের রাজনীতির সমীকরণ চিরতরে বদলে দিতে যাচ্ছে। জামায়াতে ইসলামীর দীর্ঘ ইতিহাসে এভাবে কাউকে দলে বরণ করে নেয়ার ঘটনা খুবই বিরল। সাধারণত জামায়াতে যোগ দিতে হলে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। রুকন হওয়া তো দূরের কথা, সাধারণ সদস্য হতেও অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু এখানে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে যখন এই যোগদান অনুষ্ঠান চলছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল। ফুলের তোড়া হাতে মেজর আখতারুজ্জামানকে বরণ করে নেওয়া হলো। ক্যামেরার ফ্লাশ জ্বলল অবিরাম। জামায়াতের শীর্ষ দুই নেতা সরাসরি উপস্থিত থেকে এই যোগদানকে যে বিশেষ মর্যাদা দিলেন, তা থেকেই বোঝা যায় জামায়াত তাদের কৌশল পরিবর্তন করছে। তারা এখন শুধু নিজেদের পুরনো কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। কিন্তু প্রশ্ন হলো কেন জামায়াতে ইসলামী একজন বিতর্কিত সাবেক বিএনপি নেতাকে এভাবে সাদরে গ্রহণ করলো? আর মেজর আখতারুজ্জামানই বা কেন জীবনের এই পর্যায়ে এসে জামায়াতকে বেছে নিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ৫ আগস্টের পর, অর্থাৎ সরকার পতনের পরপরই দেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, জামায়াত সেই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চাইছে। আপনারা হয়তো জানেন না, ৫ আগস্টের পর আরও একজন বড় মাপের মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান ওমরও জামায়াতে যোগ দিতে চেয়েছিলেন। ঝালকাঠির এই প্রভাবশালী নেতা, যিনি বিএনপির সাবেক মন্ত্রী ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় যার অবদান জিয়াউর রহমানের সমকক্ষ বলে মনে করা হয়, তাকে কিন্তু জামায়াত ফিরিয়ে দিয়েছে। এই তথ্যটি এতদিন গোপন ছিল। এখন প্রশ্ন আসতেই পারে, শাহজাহান ওমরের মতো হেভিওয়েট নেতাকে প্রত্যাখ্যান করে মেজর আখতারুজ্জামানকে কেন গ্রহণ করা হলো? এখানে লুকিয়ে আছে জামায়াতের নতুন পলিটিক্যাল গেম প্ল্যান। জামায়াতের নিজস্ব কিছু মানদণ্ড আছে। ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে অতীতে এমন কিছু অভিযোগ ছিল এবং জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা এমন ছিল যা জামায়াত মেনে নিতে পারেনি। জামায়াত পরিষ্কার বার্তা দিয়েছে, ভবিষ্যতে তিনি যদি নিজেকে পরিশুদ্ধ করে আসেন, তখন হয়তো বিবেচনা করা হবে, কিন্তু এই মুহূর্তে নয়। অন্যদিকে মেজর আখতারুজ্জামান রঞ্জন বিতর্কিত হলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো বড় ফৌজদারি অপরাধ বা ঋণ খেলাপি হওয়ার অভিযোগ নেই। সবচেয়ে বড় কথা, জুলাই আন্দোলনের সময় তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন। সময় মতো সঠিক পক্ষ বেছে নেয়ার এই বিচক্ষণতাই তাকে জামায়াতের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। অনেকেই এই নতুন জামায়াতকে বলছেন জামায়াত 2.0 বা জামায়াতের আপগ্রেডেড ভার্সন। সারা দেশ যখন রাষ্ট্র সংস্কারের কথা বলছে, জামায়াত তখন চুপিসারে নিজেদের দলের সংস্কার করে ফেলেছে। তারা বুঝতে পেরেছে, বাংলাদেশে এককভাবে ক্ষমতায় যেতে হলে শুধু নিজেদের ক্যাডার ভিত্তিক সংগঠন দিয়ে হবে না, প্রয়োজন বৃহত্তর জনসমর্থন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নেয়া। আর সেজন্যই তারা দিন এবং রাজনীতি, এই দুয়ের মধ্যে একটি সূক্ষ্ম বিভাজন তৈরি করছে। বিষয়টি একটু সহজ করে বোঝা যাক। জামায়াত মেজর আখতারুজ্জামানকে দলে নিয়েছে ঠিকই, কিন্তু তাকে রুকন বানায়নি, তাকে মজলিসে শুরার সদস্যও করা হয়নি। এর মানে হলো জামায়াতের অতি গোপনীয় বা নীতি নির্ধারণী কোনো মিটিংয়ে তিনি থাকতে পারবেন না। দলের মৌলিক কাঠামো বা ধর্মীয় সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়ায় তার কোনো হাত থাকবে না। তিনি কাজ করবেন মূলত ইলেকশন ফ্রন্ট বা নির্বাচনী ময়দানে। জামায়াত তাদের ইকামতে দিনের প্ল্যাটফর্ম এবং নির্বাচনী রাজনীতির ফেস, এই দুটিকে আলাদা করার কৌশল নিয়েছে। নির্বাচনে জিততে হলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের প্রয়োজন হয়। অতীতেও জামায়াত খ্রিস্টান প্রার্থীকে নমিনেশন দিয়েছে, যা হয়তো অনেকেই জানেন না।
মেজর আখতারুজ্জামান তাদের সেই নির্বাচনী ট্রাম্প কার্ডগুলোর একটি। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, মেজর আখতারুজ্জামান তো নানা সময়ে নানা কথা বলে বিতর্কিত হয়েছেন, তাকে দলে নিয়ে কি জামায়াত ভুল করলো? জামায়াতের কট্টর সমর্থকরাও হয়তো সোশ্যাল মিডিয়ায় দ্বিমত পোষণ করছেন। তারা বলছেন, এই ধরনের লোক তো যে কোনো সময় পল্টি দিতে পারে। কিন্তু জামায়াতের থিঙ্ক ট্যাঙ্ক আবেগের বশে এই সিদ্ধান্ত নেয়নি। তারা খুব ঠান্ডা মাথায় হিসাব করেই এই পদক্ষেপ নিয়েছে। মেজর আখতারুজ্জামান জামায়াতের গোপন কোনো তথ্য জানবেন না, তাই তিনি যদি কাল দল ছেড়ে চলেও যান তাতে জামায়াতের সাংগঠনিক কোনো ক্ষতি হবে না। কিন্তু আজ তিনি যোগ দিয়ে জামায়াতকে যে রাজনৈতিক সুবিধা এনে দিলেন তা বিশাল। সবচেয়ে বড় যে বার্তাটি জামায়াতে দিতে পেরেছে তা হলো, জামায়াতকে আর স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে কোণঠাসা করা যাবে না। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে জামায়াতের বিরুদ্ধে যে অ্যান্টি লিবারেশন বা স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ তৈরি করেছিল, মেজর আখতারুজ্জামানের যোগদান সেই ন্যারেটিভের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা যিনি সরাসরি যুদ্ধ করেছেন, তিনি যখন বলেন জামায়াতে ইসলামীর দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার অবিচল অবস্থানে আমি মুগ্ধ, তখনও সেই কথার ওজন অনেক। এর চেয়ে বড় সার্টিফিকেট জামায়াতের আর কি প্রয়োজন? যারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে এতদিন রাজনীতির ব্যবসা করে আসছিলেন, তাদের গালে এটি একটি বড় চপেটাঘাত। মেজর আখতারুজ্জামানের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে প্রকৃত মুক্তিযোদ্ধারা কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নন। তারা দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়াতে পারেন। মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভাজনের রাজনীতি এতদিন চলে আসছিল, তা এখন অকেজো হতে শুরু করেছে। জনগণ এখন আর চেতনার বুলি শুনে ভোট দেয় না, তারা দেখে কে দেশের জন্য কাজ করছে, কে দুর্নীতিমুক্ত। এই ঘটনার আরেকটি বড় ভুক্তভোগী হলো বিএনপি। মেজর আখতারুজ্জামান একসময় বিএনপির এমপি ছিলেন, দলের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক নেতার ঘনিষ্ঠ ছিলেন। আজ যখন তিনি ধানের শীষ ছেড়ে জামায়াতের দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছেন, তখন এটি বিএনপির জন্য একটি বড় ধাক্কা। বিএনপির অনেক নেতাই এই খবরে বিব্রত। তারা দেখছেন মাঠে রাজনীতিতে জামায়াত কতটা গুছিয়ে উঠছে। অন্যদিকে বিএনপি এখনও ক্ষমতার সমীকরণে নিজেদের অবস্থান পুরোপুরি পরিষ্কার করতে পারছে না। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা এবং দলের অভ্যন্তরীণ কোন্দলের মাঝে জামায়াতের এই সারপ্রাইজ বিএনপিকে নতুন করেই ভাবাচ্ছে। তবে এখানেই শেষ নয়। সূত্র মতে জানা যাচ্ছে, মেজর আখতারুজ্জামান রঞ্জন তো কেবল শুরু, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। শুধু বিএনপি নয়, জাতীয় পার্টি এবং অন্যান্য দলের অনেক সাবেক এমপি, মন্ত্রী, সাবেক আমলা, এমনকি সাবেক বিচারপতিরাও নাকি জামায়াতের সাথে যোগাযোগ করছেন। জামায়াত এখন তাদের জন্য একটি সেফ এক্সিট বা নিরাপদ আশ্রয় এবং রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্ল্যাটফর্ম হয়ে উঠছে। এতদিন যারা জামায়াতকে অদৃশ্য মনে করতেন, ক্ষমতার পট পরিবর্তনের পর তারাই এখন জামায়াতের দিকে ঝুঁকছেন। অবশ্য জামায়াতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। এত বাইরের মানুষকে দলে জায়গা দিতে গিয়ে তারা কি নিজেদের স্বকীয়তায় হারিয়ে ফেলবে? তাদের যে সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক কাঠামো, তাতে কি ফাটল ধরবে? জামায়াত অবশ্য এই বিষয়ে খুব সচেতন। তারা নির্বাচনী ফ্রন্ট আর মূল সংগঠনকে আলাদা রেখেই এই এক্সপেরিমেন্ট চালাচ্ছে। পরিশেষে বলা যায়, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনের জামায়াতে যোগদান কোনো সাধারণ দলবদল নয়। এটি বাংলাদেশের আগামী দিনে রাজনীতির একটি ট্রেলার মাত্র। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির পুরনো সব সমীকরণ যে আর কাজ করবে না, এই ঘটনা তারই প্রমাণ। স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে আসছে। এখন রাজনীতি হবে পারফরমেন্স, সততা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ভিত্তিতে। জামায়াতে ইসলামী সেই পরিবর্তনের সাথেই তাল মিলিয়ে নিজেদের খোলস পাল্টাচ্ছে। তারা এখন অনেক বেশি ইনক্লুসিভ, অনেক বেশি কৌশলী। আপনারা কি মনে করেন মেজর আখতারুজ্জামানের এই যোগদান জামায়াতের জন্য লাভজনক হবে, নাকি ভবিষ্যতে এটি বুমেরাং হয়ে ফিরে আসবে? একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনাদের সুচিন্তিত মতামত নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং অজানা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।